সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত ভোট দেওয়ার আহ্বান বিএনপির। ইসির সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন দাবি জাতীয় নাগরিক কমিটির। নির্বাচন কমিশন কতটুকু তারা আসলে সক্ষম, এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বসবে জাতীয় ঐকমত্য কমিশন, জানালেন উপদেষ্টা। দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক হবে নির্বাচনের রূপরেখা। পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক। 35 কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ে। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ। বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিত্য পণ্যের আমদানি, জানালেন উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও 3 মাস। এবং নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। 13 ফেব্রুয়ারি হতে পারে বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনার সম্ভাবনা। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে 3 মেয়াদে 11 দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানের সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। আমাদের যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমত অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 8 ফেব্রুয়ারি প্রধান 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে। এরপর মধ্য ফেব্রুয়ারিতে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে 6 সংস্কার কমিশন প্রধানের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ব্রিফ করে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংস্কার কাজের অগ্রগতি জানতে চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়েও। যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান এবং আসিফ নজরুল। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে আইন উপদেষ্টা জানান ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে ৬ সংস্কার কমিশন। একই দিন দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের সুপারিশ দেবে কমিশনগুলো। পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা নিজেই। এই আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারে করণীয় ঠিক করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে সংকট থেকে উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে না অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই হত্যা মামলার আসামিদের জামিন পাওয়ার বিষয়েও সরকারের ব্যাখ্যা দাবি করেছেন তিনি। সকালে রাজধানীর পুরানো পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রতি সরকার কঠোর হয়নি বলেও অভিযোগ করেন নূর। ১.৫ দশকে দেশের টাকা লুটে জড়িতদের বিচার এবং পাচারের অর্থ ফিরিয়ে আনার দাবি জানান তিনি। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে না পারলে দেশ সংকটের মুখে পড়বে বলেও জানান পরিষদের সভাপতি। ৬ মাসে সরকারের পারফরমেন্স, তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই। দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে। বাড়ি বাড়ি গিয়ে হালদাঙ্গাত কর্মসূচিতে ৪৯,৭০,৩৮৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি। দুপুরে ইসি ভবনে কমিশন সচিব আখতার আহমেদ জানান, নতুন তালিকা থেকে ১৫,২৩,০০০ মৃত ভোটার বাদ পড়েছেন। নারী ভোটার বেড়েছে জানিয়ে সচিব বলেন, এবার ১৬ লাখ নারী নিবন্ধন করেছেন। বাদ পড়াদের যুক্ত করতে নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ভোটার হওয়ার যোগ্যরা অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় সহ নানা অনিয়ম করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে এমন দাবি করেছে দুদক। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও অভিযান চালিয়ে সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুদক। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর কার্যালয়ের সন্ধানে মঙ্গলবার দিনভর অভিযানে দুদক। ধানমন্ডি সহ একাধিক স্থানে ঠিকানা ব্যবহার করা হলেও মেলেনি অস্তিত্ব। দুদকের অভিযানের দলনেতা জানান, রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে গবেষণা সেলটির বিরুদ্ধে ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়ছয়ে জড়িত থাকার অভিযোগ মিলেছে। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি।
প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর সহ ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছেন শেখ পরিবারের সদস্যরা। পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছে বেগমপাড়া। পাচারের অর্থ ফেরাতে দেশটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাই কমিশনার জানান, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান ডক্টর ইউনুস। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। ৯ জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র থেকে যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। মূল্যস্ফীতির সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল, ডাল সহ নিত্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার ৬ মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকজন হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। ২-৩টা মাস অপেক্ষা করে জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ৬, ৭, ২২-এ যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু
একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম, কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে হয়তো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আসকারে নিমগ্ন মুসল্লিরা কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল আখিরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। আমরা তো এখানে আসা আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখিরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটি আখিরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আখিরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী 13 ফেব্রুয়ারি মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।